আমাকে খাটতে হবে। তাহলে একই রকমভাবে ম্যাগনেসিয়াম আছে, এদিকে তাকাও গো, ম্যাগনেসিয়াম কেমনভাবে আছে Mg2+, আর এখানে কি আছে H2SO4, তাহলে এটা রিয়াকশন করে কি উৎপন্ন করবে MgSO4। হ্যাঁ, MgSO4 প্লাস কী হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বোঝা গেল ব্যাপারটা? একই রকমভাবে কি বলেছে দেখো, বলেছে যে কিন্তু কপারের সাথে রিয়াকশানটা একটু আলাদা হবে। আচ্ছা, কেন এরকম হচ্ছে সেটা বোঝার জন্য আমরা কপারের দেখো, আমরা এখানে একটা জিনিস করব, ধাতুর সক্রিয়তার শ্রেণী বলেছে, ধাতুর সক্রিয়তার শ্রেণী বলেছে, ঠিক আছে। ধাতুর সক্রিয়তার শ্রেণী মানে কি, যে কিছু কিছু ধাতু আছে, মানে আমি তোমাকে বলছি, ধরো তোমাদের স্কুলে 10 জন, তোমার 10টা বন্ধু আছে, কিন্তু 10টা বন্ধু তোমার কাছে, কিন্তু যখন তোমাদের মধ্যে বন্ডিং হয়েছিল বন্ধুত্বের, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়নি। কারোর সাথে 1 মাস লেগেছে বন্ডিং হতে, কারোর সাথে প্রথম দিনই বন্ধুত্ব হয়ে গেছে, কারোর সাথে 1 সপ্তাহ লেগেছে, আর কারোর সাথে জীবনেও বন্ধুত্ব হবে না, ঠিক আছে। কারোর সাথে জীবনেও বন্ধুত্ব হবে না, ঠিক আছে। যেমন এদের দেখো বন্ডিং, এ ওকে কোলে নিয়ে বসে পড়াচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাই এরকম হচ্ছে কি ব্যাপার। তো ধাতুর সক্রিয়তা একটা শ্রেণী দেওয়া আছে, এদিকে তাকাও, এইদিকে তাকাও, হাসবে না, এদিকে তাকাও। ধাতুর সক্রিয়তার শ্রেণী দেওয়া আছে, সোডিয়াম, পটাশিয়াম আছে। পটাশিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মধর্মী। পটাশিয়ামের পরে কী নিয়েছে, সোডিয়াম, তারপরে কী নিয়েছে গো, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম আছে, তাই না। তারপরে জিঙ্ক আছে, দেখতে পাচ্ছ, জিঙ্কের পরে ফেরিকের পরে টিন, এসএন, এরকমভাবে পরপর সক্রিয়তা দেওয়া আছে। তাহলে সব থেকে বেশি সক্রিয় ধাতুকে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে যেগুলো বেশি সক্রিয়, এই যে এগুলো হচ্ছে বেশি সক্রিয় মানে এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মধর্মী, বেশি তীব্র তড়িৎ ধনাত্মধর্মী। এগুলো একটু আস্তে আস্তে যত নিচে আসবে সেগুলো হচ্ছে কম তীব্র তড়িৎ ধনাত্মধর্মী, ঠিক আছে। বোঝা গেল তো ব্যাপারটা? এগুলো হচ্ছে বেশি তীব্র তড়িৎ ধনাত্মধর্মী, এগুলো হচ্ছে কম তীব্র তড়িৎ ধনাত্মধর্মী। তাহলে এখানে সক্রিয়তা দেখো, এখানে কি বলেছে, যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করায়। কপার কোথায় আছে, হাইড্রোজেনের নিচে অবস্থান করেছে। দেখো তোমরা টেবিলটা দেখো তো, কপার দেখতে পেয়েছো, টিনের পরে হচ্ছে লেডের পরে হচ্ছে হাইড্রোজেনের পরে কপার, টিনের পরে হচ্ছে হাইড্রোজেনের পরে কপার। তাহলে এই যে ধাতুর সক্রিয়তা শ্রেণী যেটা আছে, কথা না, এদিকে তাকাও না, ধাতুর যেটা সক্রিয়তা শ্রেণী আছে সেখানে কপার কোথায় আছে গো, হাইড্রোজেনের পরে আছে না, কপার হাইড্রোজেনের পরে আছে। তো সেই জন্য কী বলেছে, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করায় লঘু শীতল সালফারিক অ্যাসিডের সঙ্গে কপারের কোনো রিয়াকশন হয় না। লঘু ও শীতল কী বলেছে, সালফারিক অ্যাসিডের সঙ্গে, লঘু ও শীতল সালফারিক অ্যাসিডের সঙ্গে কপারের কোনো রিয়াকশন হয় না। আচ্ছা, রিয়াকশন কে কার সাথে করবে, তুমি কপারের সাথে হাইড্রোজেনের রিয়াকশন করাতে চাইছো, কিন্তু কপার নিজেই তো নিষ্ক্রিয়, দেখো হাইড্রোজেনের পরে আছে না, হাইড্রোজেনের পরে আছে, কপারের সাথে হাইড্রোজেনের, সেই জন্য কী হচ্ছে দেখো, যে কপার যেটা আছে সেটা হাইড্রোজেনের নিচে আছে। সেই জন্য বলেছে যে যদি আমরা শীতল বা লঘু যদি সালফারিক অ্যাসিড নিই, কারণ সালফারিক অ্যাসিডে যখন ভাঙবে তখন H+ আয়নেই তো ভাঙবে, তাহলে H+ আয়নে যদি ভাঙে তাহলে কপার তার নিচে আছে, তাহলে কপারের সাথে হাইড্রোজেনের কী হবে না, তোমার রিয়াকশন হবে না, কারণ কপারটা হাইড্রোজেনের নিচে আছে। কারণ এখান থেকে কী আসবে, এই যে হাইড্রোজেন মানে কি, সালফারিক অ্যাসিডটা ভেঙে কী হবে, ওখানে হাইড্রোজেন আয়ন দেবে। তাহলে কপার যেহেতু নিচে আছে, হাইড্রোজেনের নিচে, সেই জন্য লঘু বা শীতল যদি হয় তাহলে সেক্ষেত্রে সালফারিক অ্যাসিডের সঙ্গে কপারের কোনো বিক্রি হয় না। উষ্ণ বা গাঢ় সালফারিক অ্যাসিড যদি আমরা নিই, উষ্ণ বা গাঢ় সালফারিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কপার সালফেট জল এবং পোড়া বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে গাঢ় কেন নিল, উষ্ণ কেন নিল? কোনো একটা বিক্রিয়ার ত্বরান্বিত করতে গেলে বা কোনো একটা বিক্রিয়া হতে গেলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বেশি লাগবে। লঘু যদি হয় তাহলে সেক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়তো বেশি আসছে না, গাঢ় যদি হয় তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বেশি আসবে, সেই জন্য কী হবে, রিয়াকশান বেশি হবে। 2 নম্বর, তুমি যখন টেম্পারেচার দিচ্ছ তাহলে যখন মলিকুলগুলোর মধ্যে এই টেম্পারেচারটা কী হচ্ছে, গতিশক্তিতে পরিণত হচ্ছে। তাহলে বাইরে থেকে টেম্পারেচার দিলাম, তো তাহলে এই যে টেম্পারেচার দেওয়ার ফলে সালফারিক অ্যাসিডের মধ্যে যে আয়নগুলো আছে ওই আয়নগুলো গতিশক্তিটা পেলো, ঠিক আছে, এনার্জিটা পেলো, তাপশক্তিটা পাওয়ার পরে কী হচ্ছে, ওরা এবার ছোটাছুটি করবে। তাহলে যে যত বেশি ছোটাছুটি করবে তত বেশি কী হবে, রিয়াকশান হবে। সেই জন্য শীতল বা লঘু যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে রিয়াকশান হচ্ছে না, কিন্তু গাঢ় বা তুমি যদি তাপশক্তি দাও তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, উষ্ণ বা গাঢ় যদি তুমি সালফারিক অ্যাসিড নাও তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, রিয়াকশান হয়ে যাবে। তাহলে এটা একটু খেয়াল রাখিও। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীর কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করায় লঘু বা শীতল সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয় না। উষ্ণ গাঢ় সালফারিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া করে কপার সালফেট জল এবং পোড়া বারুদের গন্ধযুক্ত কী হচ্ছে,
সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা কপার এই রিয়াকশানটা দেখব যে কপারের সাথে H2SO4 এর রিয়াকশান। তাহলে এখানে দেখো কপারের সাথে H2SO4 রিয়াকশান যখন আমরা করছি, আমি কি বললাম যে কপারটাকে কি হতে হবে, গাঢ় হতে হবে। গাঢ় হওয়া মানে কি, সালফারিক অ্যাসিডের পরিমাণ কি হচ্ছে তোমার, সালফারিক অ্যাসিডটাকে কী হতে হবে, গাঢ় হতে হবে। কোনো কিছু গাঢ় হওয়া মানে সেখানে অ্যাসিডের পরিমাণটা কী আছে, বেশি আছে, ঠিক আছে। অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এবার বলো এটা আছে কেমন করে গো, Cu2+ হয়ে আছে। আমরা বললাম যেটা এরকম ধাতুগুলো এরকমভাবে থাকে, তাহলে কপার এখানে সালফেট মূলকের সাথে রিয়াকশান করবে, তাহলে CuSO4 উৎপন্ন হলো। কিন্তু এখানে তুমি যখন এটা ভাঙবে না তখন কি হবে, SO4 2- আর এখানে কী হচ্ছে 2H+। এবার তুমি দেখো বাইরে আবার কী আছে, একটা 2 আছে না, তার মানে সালফেটের পরিমাণ কী আছে, বেশি আছে। সালফেটের পরিমাণ বেশি আছে, তাহলে একটা সালফেটের সাথে রিয়াকশন করে তো কপার সালফেট উৎপন্ন করলো, আর একটা সালফেট তো থেকে যাচ্ছে। ওই সালফেট থেকে কী হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ওই সালফেট থেকে কী উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে একটা সালফার এর সাথে যুক্ত হচ্ছে, আর একটা সালফার থেকে কী উৎপন্ন হচ্ছে গো, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আর এখানে যে অক্সিজেনের ঘাটতি, এখানে যে দেখো এখান থেকে SO2 থেকে SO4 একটা SO4 এখানে যুক্ত হয়ে গেল। ভালো করে বোঝা, আমি ডিটেলসে বোঝাচ্ছি। দেখো এখানে দুটো SO4, তো তাহলে একটা SO4 কার সাথে চলে এলো, এই দুইটা ভেতরে যাবে, একটা SO4 এর সাথে যুক্ত হলো, দেখ CuSO4 উৎপন্ন করলো। আর একটা আমি কি বললাম যে সালফেট মূলক থাকলে কি উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন। তোমাদের আগেই বলে দিয়েছি যে সালফেট মূলক, একটা সালফেট তো যুক্ত হয়ে গেলো, তাহলে একটা সালফেট থাকছে, এখন একটা সালফেট তো যুক্ত হয়ে গেলো, তাহলে দুটো ছিল না, এই যে বাইরে 2 ছিল, তাহলে 2 থাকার জন্য 2 2 4টা হাইড্রোজেন হয়ে যাবে। আর 2 দিয়ে কী হচ্ছে, এখানে 2 এর সাথে গুণ করলে দুটো সালফেট মূলক হবে। তাহলে একটা সালফেট মূলক তো কপারের সাথে যুক্ত হয়ে কপার সালফেট উৎপন্ন করলো, যেহেতু লোক গাঢ় নিয়েছো তুমি। আর একটা সালফেট মূলক থেকে কী উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আবার দুটো অক্সিজেন থেকে যাচ্ছে, থাকছে না। এই অক্সিজেনটা কী হবে, হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। বুঝতে পারলে তো? হ্যাঁ বলো। হ্যাঁ 2H2 দিতে পারো তুমি। আমি কী বললাম যে ব্যালেন্স করতে যাবো না, আমি কি বললাম যে ব্যালেন্স করতে যাব না, ঠিক আছে। ব্যালেন্স আমার দরকার নেই। ব্যালেন্স সমতা বিধান কী হচ্ছে যে বোথ সাইডে তুমি যখন দুটো, যতগুলো এখানে কপার আছে ততগুলো কপার ওই পাশে করবে, যতগুলো এখানে হাইড্রোজেন আছে ততগুলো হাইড্রোজেন ওই পাশে করবে, যতগুলো সালফার আছে ততগুলো সালফার করবো, সব সমান করে, তখন সেটাকে সমতা বিধান বলে। আমাদের ব্যালেন্স দরকার নেই, ঠিক আছে। আমরা ব্যালেন্স করবো না, আমরা জাস্ট জিনিসটা বুঝবো যে কী কী কম্পাউন্ড উৎপন্ন হতে পারে। তাহলে গাঢ়র জন্য আমরা এখানে 2 দিয়েছি, এখানে 2H+ SO4 2- ভাঙলো, কিন্তু বাইরের দিকে 2 আছে। কপার সালফেটের সাথে রিয়াকশন করে কপার সালফেট উৎপন্ন করছে, অতিরিক্ত সালফেট থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে কিছু অক্সিজেন থাকছে যেটা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে জল উৎপন্ন করছে। এই হচ্ছে কি তোমার রিয়াকশনটা লিখে নিতে পারো। শুধুমাত্র একটা জিনিস বুঝবো। আর নেক্সট দেখো কি বলেছে, একটা জিনিস বুঝবো যে পরীক্ষাতে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে সালফারিক অ্যাসিডের শনাক্তকরণ। 3টে অ্যাসিডের মধ্যে তুমি লিখে রাখো যে একটা আসবেই পরীক্ষাতে, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3টে অ্যাসিডের মধ্যে একটা অ্যাসিড তোমার পরীক্ষাতে আসবেই শনাক্তকরণ। তার মধ্যে নাইট্রিক অ্যাসিডটা বেশি ইম্পর্টেন্ট, এটা ঠিক, কিন্তু আমরা 3টে জেনে রাখবো। শনাক্তকরণ কি বলেছে, যে তোমাকে 3টে অ্যাসিডই দিয়ে দিয়েছে। এই এদিকে তাকাও, 3টে টেস্ট টিউবে তোমাকে 3টে অ্যাসিড দিয়েছে। অ্যাসিড দেখে চিনতে পারবে না, একই রকম কালার, তিনটেই একই রকম কালার, 3টে একই রকম মানে জলের মতো কালার ধরো 3টেই। হাইড্রোক্লোরিক অ্যাসিড যে তোমরা নিয়ে আসো, যেটা মিউরেটিক অ্যাসিড বলে, বাথরুম পরিষ্কার করো, ওটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। HClই তো মিউরেটিক অ্যাসিড বলে, দেখবে HCl লেখা থাকে মনে হয়। হ্যাঁ যেটা নিয়ে আসো, অনেকে খাই না অ্যাসিড খেয়ে গলা টলা পুড়িয়ে দিল। হ্যাঁ মরার ইচ্ছে হয় অনেকের, খুব বেশি, দুটো কিডনি দিয়ে যায় তবু কাজে লাগে। হ্যাঁ এরকমভাবে অ্যাসিড খেয়ে মরে যায়। তো আমি যেটা বলছি শোনো, যে এই যে 3টে অ্যাসিড তোমাকে দেওয়া আছে, আমি অ্যাসিডগুলোকে শনাক্তকরণ করবো কী করে, কারণ 3টে হচ্ছে গিয়ে তোমার 3টে জলের কালার মতো আছে, জলের মতো আছে। তাহলে হাইড্রোক্লোরিক, দেখো সালফারিক অ্যাসিড কী করে শনাক্তকরণ করছি, যে সালফারিক অ্যাসিডের সঙ্গে এদিকে তাকাও, যে সালফারিক অ্যাসিড সংকেত কি H2SO4। এই সালফারিক অ্যাসিডের সাথে যদি বেরিয়াম ক্লোরাইড, কথা নয়, সালফারিক অ্যাসিডের সাথে যদি আমি 3টের সাথে বেরিয়াম ক্লোরাইড রিয়াকশন করাচ্ছি, 3টের সাথে, এই 3টে অ্যাসিডের সাথে কী করছে, এটার সাথে রিয়াকশন করাবো, এটার সাথে রিয়াকশন করবো, এটার সাথেও, 3টের সাথে আমি বেরিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলাম। মেশানোর পরে যদি এরকম পদক্ষেপ পড়ে, এটাকে ভাঙো তো, এটা কি বললাম আগে বুঝে না, তারপর লিখবে Ba2+
এই দেখো 2 এর জন্য এখানে Ba2 প্লাস Cl মাইনাস, ব্যালেন্স করবো কী করে? তাহলে বলো H প্লাসের সাথে কি আসবে, আর এখানে কি হবে? তাহলে কি হবে? Ba, বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের একটা সাদা আদকে পড়বে, কথা নয়। যেই সালফোটিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে, যেই অ্যাসিডের সাথে রিয়াকশন করে বেরিয়াম সালফেটের সাদা আদকে পড়বে, সেটাকে আমরা বলবো কী আছে, এখানের মধ্যে অবশ্যই কী আছে, সালফোরিক অ্যাসিড আছে। তাহলে সালফোরিক অ্যাসিড কী হচ্ছে, বেরিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করে বেরিয়াম সালফেট উৎপন্ন করবে, আর সঙ্গে সঙ্গে কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে, HCl। বুঝতে পারলে? HCl উৎপন্ন, তখনই আমরা বুঝতে পারবো যে যার সাথে রিয়াকশন করে এরকম অদক্ষেপ পড়বে, এটাতে দেখো অদক্ষেপ পড়লো না, এটাতে পড়লো না, এখানে পড়লো, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কী আছে, সালফোরিক অ্যাসিড আছে, কারণ নাহলে এই রিয়াকশন হতো না। তাহলে এটা লিখে নাও, এটা একটা সাদা অদক্ষেপ পড়বে, সাদা। না, বেশ, এটা হচ্ছে কি তোমাদের শনাক্তকরণ। আর একবারে যেটাকে দেখো, 3 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? 3 আয়তন নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3 বলছে 3 আয়তন তুমি যদি নাইট্রিক অ্যাসিড নাও, তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে 3 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে। 3 আয়তন গাঢ় নাইট্রিক, এই কথা নয়, 3 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে অনুপাতটা এরকম। এটা যদি 3 লিটার নিই, তাহলে পরেরটা যেটা নেব গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে কি 1 আয়তন নেব। HCl কত নিব? 1 লিটার নেব, বুঝলে? এটা যদি 3 লিটার নিই, তাহলে এটা কত নিব? 1 লিটার। তাহলে 3 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় হচ্ছে কি, দুটোই গাঢ় HCl অ্যাসিডের মিশ্রণকে আমরা কি বলবো? অ্যাকুয়া বলবো, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি বলছে দেখো, অম্লরাজ বা অ্যাকুয়া বলে। এটি বর ধাতু, বর ধাতু কোনগুলো জানো? সোনা, প্লাটিনাম, এগুলো আমরা বিয়ের সময় ইউজ করি না? তাহলে এগুলো বর ধাতুগুলো বলছে সোনা, প্লাটিনাম প্রভৃতিকে দ্রবীভূত করতে ব্যবহৃত করা হয়, ঠিক আছে? এই শোনো, তোমাদের বইয়ে দেওয়া নেই, আমি বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। 3 আয়তন গাঢ় কি নাইট্রিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় HCl অ্যাসিডের মিশ্রণকে কী বলবো? অ্যাকুয়া বা অম্লরাজ বলবো। এটা আমরা কি করব, বর ধাতুগুলো, বর ধাতু যেমন যে সোনা, প্লাটিনাম প্রভৃতিকে দ্রবীভূত করতে, সোনাগুলোকে পরিষ্কার করে না গো, ঠিক আছে? তাহলে পরিষ্কার করে বিভিন্ন রকম শেপ টেপ দেওয়ার জন্য, তাহলে বর ধাতুগুলোকে দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমাদের আজকের পড়া, এইটুকু তোমরা পড়ে আসবে, পুরো অ্যাসিডগুলোর ব্যবহার। এর পরের দিন আমরা এখন ম্যাথ করব, ঠিক আছে? এর পরের দিন আমরা বাকি অন্য একটা অ্যাসিড পড়ব।